ইসরায়েলের ধ্বংস একসঙ্গেই দেখতে চান হানিয়াকে সাথে নিয়ে খামেনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শোকস্তব্ধ দেশটি। এরই মধ্যে বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন। রাইসির জানাজায় অংশ নিতে হানিয়া তেহরান গিয়েছিলেন। খামেনি হামাস প্রধানকে বলেছেন, ইহুদিদের ধ্বংস করার বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন। হামাসের পলিট ব্যুরোর প্রধান জবাবে বলেন, ইনশাআল্লাহ আমরা সেই দিনটি একসঙ্গেই দেখব। এর আগে ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাইম কাশেম এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন। রুশ বাহিনীর তীব্র হামলায় পুলিশের সহায়তায় পালাচ্ছেন ইউক্রেনীয়রা। ইউক্রেনের খার্কিভের উত্তর অঞ্চলে হামলা আরও তীব্র করেছে রাশিয়া। ভয়াবহ হামলা থেকে বাঁচতে পুলিশের সহায়তায় পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত 10ই মে থেকে রাশিয়া ইউক্রেনের সীমানায় নতুন করে আক্রমণ শুরু করেছে বলে ইউক্রেন সরকার জানিয়েছে। কয়েকটি গ্রামও তারা দখল করে নিয়েছে। তারপর থেকে পুলিশ কর্মীদের ব্যস্ততা অনেক বেড়েছে। গত 2 সপ্তাহ ধরে 2 পুলিশ কর্মী খার্কিভের উত্তরের জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে আনার কাজে ব্যস্ত। তাদের মধ্যে রয়েছেন ভ্লাদিস্লাভ ইয়েফারভ ও ইয়েরেমচুক। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভ্লাদিস্লাভ ইয়েফারভ গাড়িতে অসংখ্য গুলি লাগার চিহ্ন আছে। কিছুদিন আগের ঘটনা, ইয়েফারভ ও তার সহকর্মী ইয়েরেমচুকের গাড়ির উপর রাশিয়ার স্নাইপাররা গুলি চালাতে থাকে। দুইজনই ইউক্রেনের পুলিশের কর্মী। তারা ভবশাঙ্খ শহরে একজন বয়স্ক নারীকে আনতে যাচ্ছিলেন। ভলোদিমির ভবশাঙ্খের দক্ষিণের দিকে থাকেন। আমরা অলিগলি দিয়ে তার বাড়ির দিকে যেতে শুরু করলাম। রাস্তার ধারে একাধিক বাড়ি বোমায় বিধ্বস্ত হয়ে পড়ে আছে। ভলোদিমিরের বাড়িতে পৌঁছাবার পর হঠাৎ পুলিশ আমাদের শুয়ে পড়তে বলল, কারণ বোমা বিস্ফোরণের শব্দ এসেছে। তুরস্ক নয়, ইরানের ড্রোনেই শনাক্ত হয়েছিল রাইসির অবস্থান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন 19 মে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রায় 16 ঘন্টা পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটির অবস্থান শনাক্তে তারা নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করেছে। ওই হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 8 আরোহীর সবাই নিহত হন। ইরানের সামরিক বাহিনীর দাবি, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে তুরস্ক একটি ড্রোন পাঠিয়েছিল। এতে নাইট ভিশন সহ অত্যাধুনিক সরঞ্জাম ছিল। তবে হেলিকপ্টার বিধ্বস্তের স্থান শনাক্তে ব্যর্থ হয় তুর্কি ড্রোনটি। পরে তুর্কি ড্রোনটি তুরস্কে ফিরে যায়। শেষ পর্যন্ত গত সোমবার ভোরে ইরানের সশস্ত্র বাহিনীর ড্রোন ও স্থল উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক স্থান চিহ্নিত করে। বন্দিমুক্তির আলোচনা আবার শুরু করতে চায় ইসরায়েল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য নতুন করে আলোচনা শুরুর জন্য আলোচকদের নতুন নির্দেশিকা অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সভা। বুধবার রাতে উচ্চ পর্যায়ের ফোরামটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে ইসরায়েলের ওয়ালা নিউজ সাইটের উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। ওই প্রতিবেদনে অবশ্য এইসব নির্দেশিকার বিস্তারিত তথ্য জানানো হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস কেবল জানিয়েছে যে যুদ্ধ মন্ত্রিসভা পণবন্দীদের ফেরত আনার জন্য আলোচনা অব্যাহত রাখতে আলোচক দলকে নির্দেশ দিয়েছে। পণবন্দীদের পরিবারগুলো 5 নারী সৈন্যের 7 অক্টোবর অপহরণের ভিডিও প্রকাশ করার প্রেক্ষাপটে যুদ্ধমন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিল। হামাসের সদস্যরা নাহাল ওস থেকে এইসব নারী সৈন্যকে বন্দী করে। কয়েকজনের মা বাবা বলেন, তারা ওই ভিডিও এই কারণে প্রকাশ করেছেন যাতে ইসরায়েলের মধ্যে, বিশেষ করে নেতৃত্বের মধ্যে জাগরণ সৃষ্টি হয়। তারা যাতে বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আরও জরুরি ভিত্তিতে কাজ করে। উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানালেও তা গ্রহণ করতে রাজি হয়নি ইসরায়েল। তারা বলছে, যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের মুখ্য দাবি থেকে অনেক দূরে। পবিত্র কোরআনে আগুন ছুড়ে ভিডিও আপলোড ইসরায়েলি সৈন্যর। গাজা উপত্যকায় এক ইসরায়েলি সৈন্য পবিত্র কোরআন আগুনে নিক্ষেপ করেছে। কেবল এটা করেই সে ক্ষান্ত হয়নি, আগুনে নিক্ষেপ করার ভিডিও ওই সৈন্য ধারণ করে তা ইনস্টাগ্রামে আপলোডও করেছে। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনার সত্যতাও স্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এই নিয়ে তদন্ত শুরু করেছে। তারা মিডিয়াকে জানিয়েছে এই ঘটনা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইউরোপের অন্তত 3টি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। এই লক্ষ্যে তারা পদক্ষেপ ঘোষণা করবে বলেও আশা করা হচ্ছে। দেশগুলো হলো আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। ভারতের নির্বাচনে ব্যবহৃত হচ্ছে এআই, ডিপফেক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভারতের তরুণ জনগোষ্ঠীর রাজনৈতিক দলগুলো দেশের বিশাল সাধারণ নির্বাচনে ভোটারদের কাছে প্রচার ও প্রসারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ডিপফেক ভিডিও থেকে শুরু করে প্রভাব বিস্তারকারী সোশ্যাল মিডিয়া সহ ডিজিটাল যুগের সমস্ত ব্যবস্থা ব্যবহার করছে। যে দেশে
80 কোটির বেশি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত, সেখানে গণতন্ত্রের উপর এগুলো কী প্রভাব পড়বে? এমন একটি দেশে যেখানে প্রতিটি সংসদীয় আসনে প্রায় 20 লাখ ভোটার রয়েছে, সেখানে জাদৌন এবং তার টিম এআই দিয়ে এমন অ্যাভাটার তৈরি করেছে যা ভোটারদের নাম ধরে সম্বোধন করে তাদের সমর্থন চেয়ে ব্যক্তিগতভাবে বার্তা পাঠায়। তারপর রয়েছে এআই চালিত চ্যাটবট, যা রাজনৈতিক নেতাদের কণ্ঠ অনুকরণ করে। জেনে শুনে ভুল তথ্য প্রচার হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত মাসে ভারতের ধাপে ধাপে নির্বাচন শুরু হওয়ার কয়েকদিন পর ভাইরাল হওয়া 2টি ভিডিওতে বলিউড তারকা রণবীর সিং এবং আমির খানকে সরকারের সমালোচনা করতে এবং বিরোধী দল কংগ্রেসের জন্য ভোট চাইতে দেখা গেছে। 2টিই ছিল ডিপ ফেক। কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরোক্ষভাবেও কাজে লাগানো হচ্ছে। তামিলনাড়ুতে, যেখানে মোদির ভারতীয় জনতা পার্টির হিন্দু জাতীয়তাবাদের আধিপত্যের হিন্দি এলাকা থেকে অনেক দূরে থাকা এই রাজ্যে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এআই এর তৈরি সংকলনে মোদির কণ্ঠে জনপ্রিয় তামিল গান তার নির্বাচনী প্রচার অভিযানে সহায়তা করছে। রাজ্যভিত্তিক ফ্যাক্ট চেকার মুরলীকৃষ্ণন চিন্নাদুরাই এই কথা বলেন। ভারতের নির্বাচনে এআই একমাত্র নতুন উপাদান নয়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম উভয় ক্ষেত্রেই বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশে রাজনৈতিক দলগুলো ভোটারদের আকৃষ্ট করার জন্য নির্বাচনী প্রচার অভিযানের জন্য প্রভাব বিস্তারকারীদের একত্রিত করেছে। তাইওয়ানের চারপাশে শাস্তিমূলক সামরিক মহড়া শুরু চীনের। বিচ্ছিন্নতাবাদী কাজের প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে শাস্তিমূলক সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ান প্রণালী ও চীনের উপকূলের ঠিক পাশে তাইওয়ান নিয়ন্ত্রিত বেশ কিছু দ্বীপ ঘিরে বৃহস্পতিবার শুরু করেছে এই অনুশীলন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব নেওয়ার ঠিক 3 দিন পর এই মহড়া শুরু করল প্রতিবেশী বৈশ্বিক পরাশক্তিটি। লাই চিং-তেকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে বেইজিং। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসাবে দেখে তারা। সোমবার উদ্বোধনী বক্তব্যে লাই চিনকে হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তার বক্তব্যের নিন্দা জানিয়েছে চীন। একই সাথে তার বক্তব্যকে অসম্মানজনক বলেও মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। লাই বারবার চীনের সাথে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেন, শুধুমাত্র তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। চাইনিজ পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল 7:45 তাইওয়ানের আশেপাশের অঞ্চলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট বাহিনীর সমন্বয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে, একই সাথে তাইওয়ান নিয়ন্ত্রিত কিনমেন, মাতসু, উকিউ এবং ডংগিন দ্বীপের আশেপাশের অঞ্চলে মহড়া চালানো হচ্ছে। আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী শহর, তুমুল সংঘর্ষ। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিটং শহর পুরোপুরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত 18 মে শহরটি দখলে নেয় তারা। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে, রাখাইন রাজ্যের কৌশলগত সামরিক কমান্ডের অপসারণের পর বুথিটং শহর পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 234, 345 ও 352, আর্টিলারি ব্যাটালিয়ন 378 এবং একটি লজিস্টিক ও ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সহ শহরটির অবশিষ্ট জান্তা ঘাঁটিগুলো দখল করেছে তারা। ইরাবতী জানিয়েছে, বুথিটং শহরের বাইরে জান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ অব্যাহত আছে আরাকান আর্মির। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের জান্তা বাহিনীর পালানোর সময় সতর্ক থাকতে বলেছে। বিদ্রোহী গোষ্ঠীটি বলছে, তারা চলতি সপ্তাহে টাউনশিপের 4টি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর এবং 2টি সীমান্তরক্ষী ঘাঁটি দখল করেছে। এর আগে গত 2রা মে আরাকান আর্মি টাউনশিপে অপারেশন কমান্ড 15 দখল করে ডেপুটি কমান্ডার এবং তাদের পরিবারের সদস্য সহ শত শত সেনাকে বন্দী করে। এরপর তারা 3রা মে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 511-র হেডকোয়ার্টার দখল করে। অন্যদিকে গত 6 মে শহরের প্রবেশপথে একটি প্রধান সেতু উড়িয়ে দেয় জান্তা বাহিনী। এছাড়াও আরাকান আর্মি নিয়ন্ত্রণাধীন গ্রাম, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় স্থান সহ বেসামরিকদের লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।